Hello friends, this is Shamal Hagen here. আমি আমার নলেজ উইজডামের সিরিজের কতগুলো সাবজেক্টকে আমি আমার মাথায় নিয়ে এসেছি। এগুলোকে আমি একটা একটা টপিককে নিয়ে বলার চেষ্টা করছি। আমি অনেকগুলো সাবজেক্ট কভার করেছি, যেগুলো হচ্ছে জীবনের অনেক সূক্ষ্ম জিনিস, এগুলোকে বোঝার চেষ্টা করা আছে, যেগুলো একটু মাইক্রো অ্যানালিসিস করার দরকার আছে, যেগুলোকে আমার মনে হয় সেগুলোকে আমি করার চেষ্টা করছি আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি দিয়ে। এগুলোকে যেটুকু আমি বুঝেছি, এটা নয় যে আমি কোনো পারফেক্ট কথাবার্তা বলছি। হোয়াট এভার এক্সপিরিয়েন্স আই হ্যাভ গট, আই এম শেয়ারিং ইট। সো কারোর যদি ভালো লাগে বা কেউ যদি কোরিলেট করতে পারে, দেন ইট ইজ গুড, আদারওয়াইজ ওয়ান ক্যান ইগনোর অলসো। আমি যেটা কথাবার্তা বলার পরে আমার যেটা আরেকটা টপিক আমার মাথার মধ্যে আসছে, মায়া। আমি এ নিয়ে অনেক কথাবার্তা বলেছি যে মায়া জিনিসটা কি, মায়া ওর মায়াবাদ। অনেকে যেটা বলে যে মায়া জিনিসটা কি, মায়া জিনিসটা হচ্ছে যে মায়া কি জিনিস, এটা খুব কঠিন শব্দ। বাংলাতে মায়াকে এক্সপ্লেন করতে গেলে, ওর মধ্যে ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন করতে গেলে, মায়া মিন্স তোমার ইটস এ ভেরি সাবজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্টিভ থিং। মায়া মিন্স তোমার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে মায়া জিনিসটা আসছে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে মায়াবাদটা প্রবণ আছে, যার প্রবণতা বেশি। মায়া মানে একটা কোনো জিনিসের প্রতি তোমার ইমোশনস, তোমার প্যাশন, তোমার সমস্ত কিছু ওটা চ্যানেলাইজ হয়। সেটাকে তোমার চাওয়ার প্রবণতা বলো বা সেটাকে নার্চার করার প্রবণতা বলো, সেটা মায়া দিয়েই তোমার আসে। সেখানে কিন্তু তোমার র্যাশনাল থট প্রসেস কাজ করে না। কাজ করে না এটা বললে ভুল হবে, এটা কাজ করে, বাট এটা সাপ্রেসড কন্ডিশনে থাকে। মায়া জিনিসটা চলে এলে কি হয়, ইমোশনটা তোমাকে এটা ওভার রুল করছে। তোমার র্যাশনাল থিঙ্কিং প্রসেস, তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং প্রসেসটা তার চারপাশে একটা ক্লাউড তৈরি করছে। সেই ক্লাউডটা কিন্তু তোমার ইটস ফুল অফ ইমোশনস। ইমোশনের কথা যেটা আমরা বারবার বলছি, ইমোশন ইট ইজ এ ভেরি ইভেন সাবজেক্টিভ থিং। তোমার একটা জিনিসের প্রতি ইমোশন না থাকতে পারো, কিন্তু অন্যের ওটার ইমোশন থাকতে পারে। সেটা কেন আছে, কী জন্য আছে, তার ব্যাখ্যা করা খুব মুশকিল। কেউ বলতে পারবে না দ্যাট হোয়াই ইউ হ্যাভ সার্টেন প্রেফারেন্স। লেটস সে আই হ্যাভ দিস পেন, it might cost you 5 rupees, but I might be liking, I have so much emotions. Even if you give me a pen of 100 rupees in front of 5 rupees, probably you say that you are not taking 100 rupees pen, why this 5 rupees pen? Again, the question is, this is my likings, it is not the question of money what is involved. Even it is 5 rupees, it is no money can evaluate or judge anything that because of something is valuable means you will have similar kind of emotion, not necessarily. the it is again কারোর ব্যক্তিগত ব্যাপার থাকে, ওটাকে নিয়ে ওটা পয়সা দিয়ে ইভ্যালুয়েট করা যায় না তোমার ইমোশনটাকে। সেই হিসাবে দেখো, অনেকের সাথে অনেকের ফ্রেন্ডশিপ বলো, অনেক গরিবের সাথে অনেক রিচের ফ্রেন্ডশিপ হয়ে যায়, সেখানে কিন্তু পয়সাটা ব্যারিয়ার থাকে না, বিকজ অফ মায়া। মায়া মিনস এটা কীভাবে আসছে, হতে পারে তার সার্টেন লাইকিংস থাকতে পারে, সেই লাইকিংসগুলো কমিউনালিটি থেকে আসে, সেখান থেকে একটা আইডিয়া লেভেলে একজন দুজনকে হয়তো ভালো লাগতে পারে, সেখান থেকে ভালো লাগার পরে তুমি সেখানে মানিটা সেকেন্ডারি হয়ে যায়, তোমার আইডিয়া লেভেলে তুমি তার লাইকিংস। আই এম নট টকিং লাইকিং মিনস ইট ইজ দ্য লাভ ওয়ান, it can be love or it can be again for friendship, simply friendship between the same sex or opposite sex, whatever it might be, doesn't matter in that sense. Age is also not the matter. If the maya thing is coming, it can get into any kind of thing. এজ একটা ছোট বুড়ো মানুষের সাথে, অনেক বয়স্ক মানুষের সাথে ছোট বাচ্চারও অনেক রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। এটা দে হ্যাভ দেয়ার সামটাইম গুড ফ্রেন্ডস বিকজ অফ ইমোশন, যেটা মায়া কাজ করে বলে আমার মনে হয়। যেমন বন্ধুত্বের কোনো এজ থাকে না, আর অনেক সময় আগে বন্ধুত্ব হয় সমবয়সের বা সমমানসিকতার ক্ষেত্রেও ইমোশন থাকে। সবার সাথে সবার বন্ধুত্ব হয় না,
ইভেন দো ইফ দে আর গুড পার্সোনালিটি, সেখানে এই জিনিসগুলো কাজ করে না। এর ক্ষেত্রে খুব সিলেক্টিভ হয়ে যায়। সিলেক্টিভ হয়ে গেলে স্পেশালি একটা জিনিসের প্রতি তোমার পুরো অ্যাটেনশনটা যখন কনসেন্ট্রেট হয়, তখন ওটাকে বলা হয় টু মাচ অ্যাটাচমেন্ট, ইট ইজ মায়া। তোমার তখন ইমোশনাল কাজ করে। একটা মানুষ যদি ভুল কাজও করে, তুমি সেটাকে ব্লাইন্ডলি, তখন তুমি বলছো তুমি ব্লাইন্ড সাপোর্টার অফ সামথিং। তখন কোনো র্যাশনালিটি বলে জিনিসটা আছে, একটা সাবজেক্ট আছে। তুমি কত শিক্ষিতও যদি হও, তখন ওটা কাজ করে। যেমন সিম্পল এক্সাম্পল দিই, যারা ভগবানে বিশ্বাস করে, যারা ভগবানে বিশ্বাস করে না। অনেক শিক্ষিত মানুষকে যদি বলো তুমি ভগবানে বিশ্বাস কেন করো, তুমি কি ভগবান দেখেছো বা কী করেছো, ভগবান কোথায়, আমাকে তুমি, একটা সায়েন্সের স্টুডেন্ট গিয়ে, একটা সেম সায়েন্সের স্টুডেন্ট যে, দুটো বিলিভার আর নন বিলিভার, একজন মানুষ ভগবানে বিশ্বাস করছে, একজন ভগবানে বিশ্বাস করছে না। যেটা ভগবানে বিশ্বাস করছে না, যার বন্ধুকে যে ভগবানে বিশ্বাস করে, তাকে 100 কোশ্চেন যদি জিজ্ঞেস করে, তার কিন্তু একটাই অ্যান্সার হবে, সে হয়তো অ্যান্সার দিতে পারবে না। ও বলবে আমার শেষ কথা হচ্ছে আমি তোমাকে এটা বোঝাতে পারবো না। সে এটাই বলবে হেসে। আর কি যদি কেউ অ্যারোগেন্টলি বলে বলে আমার এটা আমার বিশ্বাস, তুমি কেন করতেছো, সেটা বিশ্বাসে চলে আসছে, বিলিভ থেকে আসছে। বিলিভ থেকে সেটা ইমোশন। তোমার বিলিভ মানে, তুমি বিলিভের কোনো র্যাশনালিটি থাকে না। বিলিভ মতলব ইউ বিলিভ সামথিং, বিলিভ বেসড অন ইউর উইজডম অ্যান্ড নলেজ। ইট ক্যান বি সায়েন্টিফিক, ইট ক্যান বি নন সায়েন্টিফিক, এনিথিং ইট ক্যান হ্যাপেন। সো সেই বিলিভগুলোকে তুমি একেবারে ম্যাথমেটিক্স নিয়ে তুমি যদি ক্যালকুলেট করতে বসো, দেন হোয়াই ইউ আর বিলিভিং, ইউ প্রুভ মি, দের ইজ নাথিং অ্যাবসলুটলি ইউ ক্যান প্রুভ দ্যাট, to prove that there is God or something like that. Again, you believe something, you don't question. There's the end to it. যেমন অনেকের ক্ষেত্রে বলে ডেথের পরে মানুষের কি হয়, অনেকের ক্ষেত্রে অনেক রকমের মতবাদ থাকে। অনেকে বিশ্বাস করে ডেথের পরেও আরও একটা জীবন আছে, আরও এখানেই তার আত্মা থাকে, তার বিলিভ এটা। Because nobody is able to prove scientifically what is happening after death, your belief cannot be questioned. If somebody is believing something, why to question unnecessarily? Because you do not have answer. If somebody is believing, where is your problem? That is what the question. Now এই তর্কের কোনো শেষ থাকে না। তেমনিভাবে মায়া জিনিসটা এমন, মায়া কোথায় ইউজ করা উচিত, কোথায় ইউজ করা উচিত নয়, সেগুলোর কিন্তু স্থান, কাল, পাত্র, এই তিনটি জিনিসটা খেয়াল করে কিন্তু মায়ার ইউটিলাইজ করা উচিত। মায়া বাড়িতে, মায়া প্রফেশনাল লাইফে, মায়া তোমার সোশ্যাল ডাইমেনশনে যদি ইউজ করতে যাও, সেখানে কিন্তু সেম মায়াকে তুমি যদি অ্যাপ্লাই করতে যাও, কিন্তু ইউ মে ল্যান্ড ইনটু ট্রাবল। ট্রাভেল ইন দ্যাট সেন্স, তোমার যেটা আমি তোমার ক্রিটিক্যাল এক্সাম্পল দিয়ে কয়েকটা বলছি। মায়া জিনিসটা, ধরো বাড়িতে আমি এই কথাগুলো বলেছিলাম, বাড়িতে একজন পেরেন্টসের ছেলে আছে, মেয়ে আছে, ধরো 2-3 জন আছে। দেখো মায়েদের, বাবা হয়তো 3 জনের মধ্যে স্পেসিফিক কাউকে ভালোবাসছে। আদার 2জন কোশ্চেন করতে পারে, বাবা কেন তুমি 2জনকে, আমাকে বেশি করছো, আরও 2জনকে কেন করছো না, ইকুয়ালি কেন জিনিস করছো না। বাবার ক্ষেত্রে সেই জিনিসটা অ্যান্সার দিতে গেলে মানে খুব টাফ হয়ে যাবে ব্যাপারগুলো, এর মধ্যে কোনো অ্যান্সার পাওয়া খুব মুশকিল। যে মায়েদের ক্ষেত্রেও, মানে বাবা যাকে ভালোবাসে, মা কিন্তু অন্য কাউকে ভালোবাসছে, বেশি ভালোবাসছে। কেউ 40% কাউকে দিচ্ছে, কাউকে 20%, 30%। এটা নয় যে পার্সেন্টেজ কাউকে ভালোবাসছে না, সবাইকে ভালোবাসছে, লেকিন এক্সট্রা কেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে। আমি সেটাকে বলেছিলাম, দেখো 3জনের ক্ষেত্রে মা দেখবে, স্পেশালি একজনকে দেখবে, তার একজন ছেলে মেয়েকে কিন্তু এক্সট্রা কেয়ার দেয়। বাবা একটু বেশি মাছ খারে, বাবা একটু বেশি দুধ খারে, তার প্রতি অনেক রকম চিন্তা থাকে। যে এক্সট্রা যেটা আননেসেসারি হয়তো হতে পারে, তোমার ক্ষেত্রে লাগতে পারে ওটা আননেসেসারি, কিন্তু মায়ের বিলিভকে তুমি তো করতে পারবে না। তার ক্ষেত্রে ওটা কিন্তু মায়া হিসেবেই কাজ করছে। সে সায়েন্স অ্যাপ্লাই করছে না বা র্যাশনাল থট প্রসেস করছে না। আমার 3জন ছেলে মেয়ে আছে, তো আমি ওই 33.33%ই আমি ভালোবাসবো সবাইকে। এইভাবে কোনো দিনও হয়নি বা হওয়া আমি দেখিনি। যদি কেউ দেখে থাকে, আই লাভ টু হিয়ার। সো এই ক্ষেত্রে কী হয়, আননেসেসারি অর নেসেসারি অ্যাটাচমেন্ট যেগুলো থাকে, সেগুলোকে মায়া। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পজিটিভ থিং হয়,
অনেকে যারা আদার ভাই বোন আছে হয়তো সহজভাবে মেনে নিতে না পারে। তো চোখের সামনে যদি দেখা যায় যে তুমি একজন পার্টিকুলার তারই ভাইকে এক্সট্রা ট্রিটমেন্ট মা দিচ্ছে, তার আরও দুজন বসে আছো, বসে দেখছো, সেটা সহজে মেনে নিতে পারে না, সেটাও হতে পারে। ভাইস ভার্সা হতে পারে। বাবার ক্ষেত্রেও যেটা হয়, সে স্পেসিফিক্যালি একজনকে বেশি কেয়ার দিচ্ছে, সেটা আহ, অন্য দুজন যখন দেখছে তারা কিন্তু ব্যাপারগুলো দেখতে পারে যে না, বাবা এই টাইপের ট্রিটমেন্ট করা উচিত নয় বা উচিত, সেই হিসাবে বলতে পারে। বাবার ক্ষেত্রে দেখো, ইন্ডিভিজুয়ালি সবাই সবার মানুষ, তুমি কাউকে কতটা ভালোবাসবে তার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে হয় বাবা মা অনেক সময় অনেক ছেলে মেয়েকে বলে না না, তোমার তোমার প্রতি আমার কোনো বেশি নেই, আমি আমার এক্সকে আমি বেশি, আমার এক্স ছেলেকে আমি বেশি দেখছি বা এক্স মেয়েকে আমি বেশি করছি। এগুলো অনেকের ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে জিনিসগুলো আছে। এটা আজকালকার নিউক্লিয়াস ফ্যামিলিতে যাদের একজন থাকে, পুরো এনার্জিটা একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে যায়, সেটা ডিফারেন্ট থিং। এটা হচ্ছে তুমি ওই অরবিটের মধ্যেই নিউক্লিয়াস, আর চারদিকে তোমার ওইটাই ঘুরতে থাকো ওটার মধ্যে। সেই ক্ষেত্রে মায়াবাদ, আমার বারবার বলা, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মায়া জিনিসটা কাজ করে তোমার ওটা উইথ ইন টু ফোর ওয়ালস। ছোটোখাটো ওর মধ্যে যদি কিছু হয়, ইউ রিজলভ ইট। বাট সমাজের ক্ষেত্রে যদি মায়া, তোমার প্রফেশনাল লাইফে এসে তুমি যদি একটা কোম্পানিতে কাজ করো, তোমার যদি বা স্কুলের টিচার তুমি, আমি যেটা বারবার বলেছিলাম, স্কুলের টিচার তুমি, ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার একটা টিচার এক্সট্রা কোনো, যে স্টুডেন্টটা পড়াশুনো করার ভালো নয়, তুমি তার প্রতি তাকে অনেক সময় করছো, বুস্টিং করছো, ভালো ভালো ভালো, এই জিনিসগুলো করতে চাইছো, তার মানে তুমি প্রমোট করছো। এটা নাথিং বাট নেপোটিজমের ক্ষেত্রে, যেটা ফ্যামিলি মেম্বার, নেপোটিজম হচ্ছে উইথিন দ্য ফ্যামিলি, সেটা আমি পরে আসছি। কিন্তু টিচার যখন একটা একটা খারাপ ছেলেকে করছে, হয়তো তাকে উপরে ওঠানোর জন্য করছে, তারপরেও যদি ভাবে ওটা উঠতে পারছে না বা ডেলিভারেটলি যদি করছে, কিন্তু তখন বুঝতে পারবে there is something wrong or some special preference why this person is giving this particular teacher। সেটা একটা স্পেসিফিক হতে পারে, মানসিক দুর্বলতা থাকতে পারে কোনো জিনিসের, দ্যাট মেবি এনিথিং ফর দ্যাট ম্যাটার, or anything probably it touches somebody's mind, okay no, I should give। এর মধ্যে কোনো কারণ, পার্টিকুলার কারণকে নিয়ে আসা খুব মুশকিল, যে এই কারণের জন্য এই মানুষটাকে এই জিনিসে প্রেফারেন্স দিচ্ছে। সেটা খুব ক্লোজ লুপে থাকলে ব্যাপারটা বোঝা যাবে, বাইর থেকে বোঝা খুব মুশকিল যে কেন প্রেফারেন্স করছে। ইভেন দো সেটা অনেক ক্ষেত্রে হয়, তোমার ইউনিভার্সিটিতে চলে যাও, পিএইচডিতে চলে যাও, পিএইচডিতে গাইডের যদি 7খানা স্টুডেন্ট থাকে, কোনো একটা না কোনো স্টুডেন্টকে একটা গাইডের একটা স্পেশাল প্রেফারেন্স থাকে। ক্লাসের টিচারদের কথা বললাম, অফিসে তোমার বস দেখো, তার তার সে যদি একটা টিমের লিডার হয়, আরও যদি তার নিচে 7জন কাজ করে, তার মধ্যে দেখবে একজন দুজনকে বেশি প্রেফারেন্স দেয়, যে না, সেটা অনেক ক্ষেত্রে অনেক কিছু কারণে হতে পারে। দ্য ট্রাস্ট লেভেল হতে পারে, যেটা ট্রাস্ট লেভেল ইন দ্যাট সেন্স, তুমি কোনো একটা জব ওকে পার্টিকুলারলি দিচ্ছ, কতটা ডেডিকেটেডলি সেটা কী করছে, সেখান থেকেও হতে পারে। অনেক সময় তোমার কলিগ, তোমার রাইভেলারি হতে পারে, সেইখান থেকে তুমি প্রেফারেন্স কম দিতে পারো। অনেক সময় প্রফেশনাল ফিল্ডে মায়াটাকে নিয়ে আসা উচিত নয়, বারবার বলছি। ওই মায়াটা নিয়ে এলে কিন্তু অনেক ক্ষেত্রে ডেঞ্জার হয়ে যাবে। যারা আমার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বারবার এটা বলি, যোগ্য মানুষের যোগ্য জায়গায় রাইট প্লেসে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেখানে মায়া জিনিসটা নিয়ে আসা, ইমোশানকে নিয়ে আসাটা উচিত নয়। ইমোশানটাকে তোমাকে সাইডে করার খুব দরকার আছে প্রফেশনাল ফিল্ডে, আদারওয়াইজ ইট উইল বি ডেঞ্জার। পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রেও আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, এগুলো সমস্ত কিছু কোথা থেকে আসছে, আমাদের যেটা হিন্দুইজমের, আমি যেটা বারবার, আমার একটা ভিডিও ছিল, হিন্দুইজমের ফিলোসফিতে একটা আছে যেটা মায়াবাদ। আজকে হিন্দুইজম তো আজকের নয়, আজকে 5000 বছর আগে হিন্দুইজমের একটা ইজ এ ফিলোসফি। ইট কেম থ্রু লাইক এ গঙ্গোত্রী, ডিফারেন্ট রুট থেকে এসে একটা একটা ফিলোসফি ডেভেলপ হয়েছে। দেয়ার আর লট অফ বাইন্ডিং ফ্যাক্টরস যেগুলো আছে হিন্দুইজমের মধ্যে। একটা এই যে রিলিজিয়ান বলো, একটা ইজম বলো, একটা ফিলোসফি বলো, যেটাকে হিন্দুইজমকে যেভাবেই মানুষ দেখুক না কেন, এর মধ্যে কিন্তু মায়াবাদ একটা ইনগ্রেডিয়েন্ট, একটা দুজনকে আটকে রেখেছে। এর মধ্যে খারাপ সাইড আছে, এর মধ্যে ভালো সাইড আছে। মায়াবাদকে যদি পার্সোনাল লাইফে নেওয়া যায়, যে একটা মানুষের ইমোশানস হওয়া উচিত, কতটা হওয়া উচিত, সেগুলো
মায়া খুব থাকলে কিন্তু ইউ ক্যান লিড ইন টু ভেরি কাইন্ড অফ এ স্যাডিস্টিক ওয়ে, যেটা আমি আমার অনেক জায়গায় বলেছি। আমাদের ভারতবর্ষে মায়াবাদ হওয়ার পরে কিন্তু অনেক মানুষ নেগেটিভ, যেটা ডিপ্রেশনে চলে যাওয়া। মায়াবাদ রবীন্দ্রনাথের মধ্যে মায়াবাদ, কবিতার মধ্যে মায়াবাদ অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে দেখা গেছে। সেগুলো আমি বলবো ক্ষেত্রে সেগুলো কীভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। আমি যেটা আমার ভিডিওতে বলেছি, হাউ মহাত্মা গান্ধী নিজে ভিকটিম হয়েছে মায়াবাদের, নিজেকে মায়াবাদের প্রমোট করে, যেটা গান্ধী নেহরুয়ান ফ্যামিলিকে প্রেফারেন্স দেওয়ার পরে, যেটা আমার কথা বলার উদ্দেশ্য। এখানে এত লম্বা ভিডিও করার খুব দরকার নেই, মানে আমি পয়েন্টগুলোকে বলার চেষ্টা করেছি। মহাত্মা গান্ধী ভারতবর্ষের একটা লিডিং ফ্রিডম মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, সবাই সেটা জানে। তার রোল কতটা সবাই সেটা জানে। এই যে ভায়োলেন্স মুভমেন্ট, নন ভায়োলেন্স মুভমেন্টের মধ্যে মায়াবাদ, নন ভায়োলেন্স মুভমেন্ট ইজ নাথিং বাট এগেন লট অফ মায়া, এখানে কম্প্রোমাইজ করা, করা এই জিনিসগুলো। ভায়োলেন্ট মুভমেন্ট ইট ইজ নট, ইট ইজ ডিটাচ ফ্রম, ইট ইজ এ র্যাশনাল থিঙ্কিং। তোমার অবজেক্টিভের ভিত্তিতে এটা র্যাশনাল থিঙ্কিং দেখলে তোমার বুঝতে পারা যাবে হোয়াই মহাত্মা গান্ধী গিভেন প্রেফারেন্স টু জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, ফিরোজ গান্ধীকে সারনেম দেওয়া, সমস্ত কিছু করা, যে গান্ধীজির একটা ব্যক্তিগত ইমোশনাল অ্যাটাচমেন্ট গান্ধী নেহরুয়ান ফ্যামিলির সাথে এতদিন থাকার পরে, যেটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ওটাকে কীভাবে ইনফ্লুয়েন্স করেছে, সেটা কিভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 1939-এ ত্রিপুরী কংগ্রেসে গিয়ে এটা সবচেয়ে বড় প্রকট হয়েছে। তার প্রমাণ সুভাষচন্দ্র বোস তার ভিকটিম হয়েছে, সেটা যেটা গান্ধীজির। এটা অনেকে অ্যানালিসিস করে যে মতাদর্শের পার্থক্যের জন্য এরা কিন্তু চলে গেছে। মতাদর্শের পার্থক্য তো অনেক সময় থাকে, মতাদর্শের পার্থক্য অনেক মানুষের অনেক রকম থাকে, তবুও তারা স্টিক করে থাকে। এটা অর্গানাইজেশনের ডিফারেন্ট জায়গাতে মতাদর্শের পার্থক্য থাকে, তার মানে এ নয় যে একটা মানুষ ছেড়ে চলে যায়। কিন্তু একটা সিচুয়েশান আসার পরে সুভাষচন্দ্র ইলেক্টেড হওয়ার পরেও কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারেনি। আমি 1939-এর কথা বলছি। কিন্তু গান্ধীজির কতটা রোল, বিকজ অফ দি ইমোশনস অফ প্রেফারেন্স টুয়ার্ডস দিস গান্ধী অ্যান্ড নেহরুর প্রতি স্পেশালি, যেটা ইমোশনের হওয়ার পরে উনি ওই যে 10 বছর 1933 অর থেকে 47 পর্যন্ত একটা জায়গায় এত ইমোশনালি উনি দেখেছেন, প্রফেশনালি কোনো জিনিসকে হ্যান্ডেল করতে পারেনি। সুভাষচন্দ্র বোস ইজ মাচ মোর বেটার কোয়ালিফাইড। যেখানে সুভাষ বোসকে যদি ওখানে র্যাশনাল থিঙ্কিং দিয়ে আলাদা, যদি মহাত্মা গান্ধী একটু র্যাশনালিটি দেখাতেন, যেটি সায়েন্স লজিক দেখাতেন, ইমোশনটা কম দেখাতেন, তাহলে কিন্তু ভারতবর্ষের ইতিহাস চেঞ্জ হয়ে যেত। আমার যেটা বলার, আমি বারবার বলছি, হয়তো আমরা অখণ্ড ভারত দেখতে পেতাম যদি সুভাষ বোস, আমি যেটা সিচুয়েশনটার কথা বলছি, অনেকে সুভাষ বোস ওখান থেকে কী হলো, যখন মতাদর্শের ফারাক হলো, ইমোশন দেখালো নেহরুয়ান ফ্যামিলিকে, সবাই জানে যে পট্টভিয়া সীতারামায়াকে কীভাবে হলো, তবু হেরে গেল। প্রথমে জওহরলাল নেহরু সুভাষের এগেনস্টে দাঁড়ানোর জন্য বলেছিল, জওহরলাল নেহরু দাঁড়ায়নি। সেটা ঠিক আছে, দাঁড়ায়নি তো তার ক্যান্ডিডেট মহাত্মা গান্ধী করলো। নিজে যখন বললো যে, যখন পট্টভিয়া সীতারামায়া হেরে গেল, তখন মহাত্মা গান্ধী বললো যে সীতারামায়ার ডিফিট ইজ মাই ডিফিট। মানে এটা স্ট্রংলি নেওয়া বাই হার্ট। প্রফেশনালি তুমি একটা ডিফিটকে অ্যাকসেপ্ট করতে পারছো না। ফাইনালি সুভাষ বোস কিন্তু জেতার পরেও কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারেনি, হি হ্যাজ টু রিজাইন। এই যে মায়াবাদের শিকার এরা হয়েছে, যে সুভাষ বোস, বিকজ অফ গান্ধীজির মায়াবাদের জন্য, তারপরে জওহরলাল নেহরুকে প্রমোট করা, লর্ড মাউন্ট ব্যাটেন, এই সমস্ত, মোহাম্মদ আলী জিন্না, দে আর অল পার্ট অফ মায়াবাদ, ক্রিয়েশন অফ ডিফারেন্ট রিলিজিয়ান, all those things part of Mayabad. It is my proposition or my idea that Mayabad played a very strong role. It came from Hinduism. এটা কিন্তু মায়াবাদটা সমাজকে ডিস্ট্রয় করছে, মানুষের র্যাশনাল থিঙ্কিং প্রসেসকে ডিস্ট্রয় করছে, আজও ডিস্ট্রয় করছে। আজ 75 বছর বয়সেও আমরা, 75 বছর পরেও, স্বাধীনতা হওয়ার পরেও কিন্তু মায়াবাদ ভারতবর্ষের মধ্যে প্রতিটা জিনিস। ইন্ডিয়ান কনস্টিটিউশনে মায়াবাদ আছে, আমি যেটা বারবার বলেছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে রুল লগুলো যেগুলো আছে, তোমার আর্টিকেল 164, আর্টিকেল 344, যেটা 164 যেটা হচ্ছে যে ব্যাকডোর এন্ট্রিজ,
then even if you are defeated, then till you can be part of মিনিস্ট্রি অর পার্ট অফ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কেউ যদি নেতা ডিফিট করে যায় ডেমোক্রেটিক্যালি, তারপরেও কিন্তু আবার আসতে পারে 6 মাস সময় দেওয়া হয় আর্টিকেল 164-এর আর্টিকেল দিয়ে। এগুলো ডেমোক্রেসির যেগুলো লুফলসগুলো আছে, তোমার তোমার যেটা রিজার্ভেশন পলিসি বলো, তোমার আরও যেগুলো আছে, তোমার ইউনিফর্ম সিভিল কোড, এই সমস্ত জিনিসগুলোর প্রায়োরিটিস দিতে গিয়ে, যেটা বি আর আম্বেদকর অনেক সময় র্যাশনালি ব্যাপারগুলো করতে পারে না, ওই সময় সোশিও ইকোনমিক কন্ডিশন ডিফারেন্ট ছিল, তাই তোমার আর্টিকেল 370 যেমন করেছিল যে টেম্পোরারি প্রভিশন দিয়ে রাখা, কিন্তু সেগুলো আমাদের পলিটিক্যাল সিস্টেম মায়াবাদ করে ওটা আরও 75 বছর বয়স পর্যন্ত চালিয়ে নিয়ে গেছে। আরও রিজার্ভেশনের কোটা বাড়ানো হয়েছে, এগুলো ইউজ করা হচ্ছে যে বিকজ অনলি মায়া ইজ এ হোপ এগেনস্ট হোপ দিয়ে এগুলোকে প্রমোট করা হচ্ছে, যেগুলো ডেস্ট্রয় করছে। আমি অনেক ক্ষেত্রে বলেছিলাম কেউ যদি হেরে যায়, তার মধ্যে পলিটিক্যাল সিস্টেমে ডেমোক্রেসিতে হেরে গেলে তার কোনো নেতা, তাকে ফের চিফ মিনিস্টার বানিয়ে দেওয়া, প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া ইজ নাথিং বাট মায়া। এই মায়া জিনিসটা অনেক is a very corrosive kind of thing. It is eroding the society or the democracy that way. আমি অনেক ক্ষেত্রে এগুলো কথা বলেছি। রিজার্ভেশন যে জিনিসটা ডিস্ট্রয় করছে, রিয়েল ট্যালেন্টকে তুমি যখন নার্চার না করতে পারছো, ইকুয়াল অপরচুনিটি, আজ 75 বছর পরেও ভারতবর্ষের মধ্যে এই জিনিসগুলো আছে। এগুলো থাকা কতটা উচিত বা উচিত নয় সেটা র্যাশনালি দেখলেই বোঝা যায়। পৃথিবীর কোনো ডেমোক্রেসিতে এই জিনিসগুলো নেই। যখন ওরা অ্যাপ্লাই করছে না, তোমার নেবারিং কান্ট্রি বাংলাদেশ বা শ্রীলঙ্কাতে রিজার্ভেশন নেই, তো ইন্ডিয়াতে রিজার্ভেশন, ইন্ডিয়া ওদের কান্ট্রিতে আর্টিকেল 164-এর মতো ব্যাকডোর এন্ট্রিজ নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে আছে। ইউনিফর্ম সিভিল কোড এখন আমরা অ্যাপ্লাই করতে পারলাম না। রিজার্ভেশন পলিসি, ট্যালেন্টকে, এই জন্যই ভারতবর্ষের এত রকমের প্রবলেম, বিকজ অফ দ্য মায়া। এগুলো প্রফেশনালি যতক্ষণ না হ্যান্ডেল, র্যাশনালি, আমি যেটা বারবার বলছি, র্যাশনালি যতক্ষণ হ্যান্ডেল করতে না পারছি, তাতেই এই প্রবলেমগুলো হচ্ছে। ভারতবর্ষে আরেকটা জিনিস মায়াবাদের জন্য কি হচ্ছে, জেনারেশন নেপোটিজম। নেপোটিজম ইজ নাথিং বাট পার্ট অফ মায়াবাদ। তুমি ভাবছো যে তুমি চলে যাওয়ার পর তোমার ছেলে, তার ছেলে ভাবছে তার মেয়ে, এইভাবে তারা করতে পলিটিক্যাল সিস্টেম ভারতবর্ষে দেখো মেজরিটি জায়গাতেই ফ্যামিলি। ভারতবর্ষের 75 বছরের যদি শাসনকাল দেখা যায়, তার মধ্যে কংগ্রেসি ফ্যামিলি, তার মধ্যে গান্ধিয়ান ফ্যামিলি তোমার 55-60 বছর, তার 50 বছরের, সরি ইট ইজ ক্লোজ টু 35 ইয়ার্স এরা রুল করেছে, নেহেরু অ্যান্ড ইন্দিরা গান্ধী। তাহলে 60 বছরের মধ্যে 30-35 বছর এরাই করে গেল, বাকি এরা করেছে। তার মানেটা কী হলো? এদের মধ্যে যে এ নয় যে এরাই কোয়ালিফাইড, বাট পিপল ওয়ান্টেড। আমি যেটা অনেকবার বারবার বলেছি, আমাদের মানুষেরও অনেক সময় মানুষ বলে যে যে কেন এরা আছে, কেন এরা আছে, কারণ আমরা মায়াবাদের ক্ষেত্রে ভোট দিচ্ছি তাই এরা আছে। তো এর তুলনায় অনেকে অনেক ভালো লোক আছে, কিন্তু তাদেরকে আমরা করছি না, বিকজ অফ ইউর ব্লাইন্ড ফেথ টুয়ার্ড সার্টেন থিংস। ইউ আর নট ইউজিং র্যাশনালিটি দ্যাট দ্যার কুড বি সামবডি বেটার দ্যান দোজ ফ্যামিলি। এগুলো পার্ট অফ নেপোটিজম হিসেবে আসছে, সেখান থেকে কিন্তু সমাজে কোয়ালিটি নেতা তৈরি হচ্ছে না, যেটা আমেরিকান ডেমোক্রেসিতে কিন্তু এই জিনিসটা নেই। ফর দ্যাট ম্যাটার এনি ডেমোক্রেসি, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউকে, all those wherever you have like democracy or parliamentarian democracy or people's democracy, whatever you say, anybody can come, like ইন্ডিয়াতে যেটা এখন গ্র্যাজুয়ালি হচ্ছে, যেটা কিছুটা কালচার আসছে, যেটা ফ্যামিলিবাদ থেকে বেরিয়ে আসে। ফ্যামিলিবাদ ইজ ইকুয়াল টু মায়াবাদ। সেখানে তোমার কোয়ালিটি হিসাবে আমরা দেখি না যে এটা মানুষটা ভালো আর খারাপ, কিন্তু আজকালকার দিনে কিছু আছে যেখানে ফেয়ার সিলেকশন হচ্ছে। এনিবডি ক্যান কাম, এনি ওয়ার্কার ক্যান বি বিকাম চিফ মিনিস্টার, ওয়ার্কার ক্যান বি Prime Minister of India. Those kind of aspiration that is coming at present days, it's a good thing happening. বাট যদি 70 বছরে যদি ভারতবর্ষের ফ্রিডম, আমাদের 47-এর বাদে, মানে পরে যেটা আফটার ইন্ডিপেন্ডেন্স, যদি ব্যাপারগুলো আলোচনা করা যায়, এটুকুই পরিণত হয় যে মায়াবাদের জন্যই কিন্তু পুরো জিনিসটা এত প্রবলেম সৃষ্টি হয়েছে। আজকে মায়াবাদের জন্যই রাস্তার নাম, ট্রাফিক সিগন্যালের দাম, গান্ধীজির নাম। তো ভারতবর্ষের কোনো ভালো মানুষ কি ছিল না? তোমার
সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কটা রাস্তা আছে, কটা হসপিটালের নাম আছে, সেগুলো তো আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে কয়েকজন আছে। এরাও তো অনেক বড় বাপের মানুষ ছিল। সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের জন্য কত অবদান করেছে, কটা রাস্তার নাম, কটা ইনস্টিটিউটের নাম সুভাষচন্দ্র বোসের নামে করেছে কম্পেয়ার টু দোজ পিপল। অথচ দেখো এই মানুষগুলোই কিন্তু যে কাজ ফ্রিডম মুভমেন্টে করে গেছে, দে শুড বি গিভেন মাচ মোর রেসপেক্ট কম্পেয়ার টু দেম। এই মায়াবাদের জন্যই নন কোয়ালিফাইড অর লেস কোয়ালিফাইড পিপল দে হ্যাভ গট স্পেশাল প্রেফারেন্স। সেই জন্য আমার বলার উদ্দেশ্য, কোয়ালিটি জিনিস আনতে গেলে, কোনো জিনিসের কোয়ালিটি আনতে গেলে তোমাকে র্যাশনালি সায়েন্টিফিক্যালি তোমাকে করতে হবে। ধরো ইউনিভার্সিটিতে আজকে যদি তুমি প্রফেসর সিলেক্ট করতে যাও, ভাইস চ্যান্সেলর সিলেক্ট করতে যাও, তুমি যদি বলো একটা টিচার সিলেক্ট করতে যাও, ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং দ্য বেস্ট ট্যালেন্ট, তুমি যদি বলো না আমার এই মানুষটাকে ভালো লাগে, এটা ঠিক আছে, সবাই তো পিএইচডি করে নেয়, সবাই করে নেয়, যদি একটা ভালো মানুষকে বসাতে হয়। আজকে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও ছিল কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আজকেও আছে ভাইস চ্যান্সেলর। সেটা আমি বলতে চাইছি না, ব্যাপারটা বোঝা যাবে যে আশুতোষ মুখোপাধ্যায়ের তুলনায় করলে আজকের দিনের ভাইস চ্যান্সেলর যারা আসছে, কোয়ালিটির মধ্যে অনেক ফারাক আছে। সেই হিসাবে আমি অনেক সময় ভিডিওতে বলেছিলাম সুভাষচন্দ্র বসু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভালো পদে ছিলেন, অফিসার বলো পদে ছিলেন। আজকের দিনেও মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার আছে, সো হাউ ক্যান ইউ কম্পেয়ার, লাইক নো দের ইজ নো, মানে কোনো মতেই তুমি কম্পেয়ার করতে পারেন। তবুও রাজ করছে কীভাবে করছে কী না করছে এগুলো দেখা। সেই হিসাবে আমিও বলেছিলাম ডক্টর বিধানচন্দ্র রাও বেঙ্গলের চিফ মিনিস্টার ছিল, আজকের দিনেও চিফ মিনিস্টার আছে। পার্থক্য আছে আর পার্থক্য নেই, সাধারণ মানুষের যদি একটু চোখ কান খোলা থাকে ব্যাপারগুলো বুঝতে পারে। এগুলো বলে তো লাভ নেই, এগুলো মায়ার জন্য হচ্ছে, আমাদের অন্ধ বিলিভ ফেথ জিনিসগুলো থেকে এগুলো আসছে। মায়া জিনিসগুলো খুব কাজ করছে। মায়া ইজ ভেরি ডেঞ্জারাস। এই ডেঞ্জারটা কিন্তু আরও ভায়োলেন্ট শেপ নেবে বলে আমার মনে হয়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে মায়াবাদ, যেটা আমি তোমাকে বলেছিলাম যে কবিতার মধ্যে মায়া, রবীন্দ্রনাথ কখনো ডাইরেক্টলি, আমি আমার কিছু কবিতা আমি সিলেক্ট করেছি, আমি কবিতাগুলো হয়তো পরের স্লটে পড়ার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ওয়াজ এ গুড পোয়েট। যদি অনেকে রবীন্দ্রনাথকে ফ্রিডম মুভমেন্টের সাথে যেটা কম্পেয়ার করছে, রবীন্দ্রনাথ ক্যান বি অনলি অ্যানালাইজড হিজ ক্রিয়েটিভ লিটারেচার, ওর হিসেবেই ওটাকে করা উচিত। ওর যে অনেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে জুড়তে যায়, তার অবদান কি। আমি খুব কম কবিতায় ডাইরেক্টলি রবীন্দ্রনাথ ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কথা বলছেন না কোনো জায়গাতে। ওর ন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম, হোয়ার দ্য চিত্ত যেথা ভয় শূন্য গৃহের প্রাচীর, সেখানে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, আমি সেই কবিতাগুলোকে নিয়ে অনেক জায়গায় বলেছি। রবীন্দ্রনাথ এই দ্বন্দ্বতে কখনো ইংরেজির বিরুদ্ধে শক্ত হাতে, যেমন কাজী নজরুল ইসলাম বলেছে, সুকান্ত ভট্টাচার্য বলেছে, এদের মতো করে রবীন্দ্রনাথ কিন্তু কখনো বলেনি। অনেক ইনডাইরেক্ট ওয়েতে বলার চেষ্টা করেছে, যেটা লিটারেরি মিনিং সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে, যখন পেটে খিদে থাকে, সুকান্ত বলে গেছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ঠিক আছে। সেখানে রবীন্দ্রনাথ খিদেকে এক্সপ্রেস করতে গিয়ে এমন লিরিক্যাল দ্বন্দ্বে এসে চলে গিয়েছে, সেগুলো যেটা আমি বলছি রবীন্দ্রনাথের কবিতা, যেটা আমি ছোটোবেলায় যেটা কবিতা, প্রথম কবিতা নাকি লিখেছিল, আমসত্য দুধে ফেলি তাহতে কদলে দলি, সেই চারিদিক হুসপাস, সামথিং লাইক দ্যাট, যেগুলো আছে সে নিয়ে আমি কথা বলবো। যেটা রবীন্দ্রনাথ, আমি যেটা আমার ব্যক্তিগত যে মায়াবাদ যেটা নিয়ে আসছি, মায়াবাদের ডিফারেন্ট লেয়ার অফ মায়াবাদ। মায়া সবার মধ্যে আছে, কিন্তু কতটা মায়া তুমি প্রমোট করছো ব্যক্তিগতভাবে তার উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা মায়াবাদী, তোমার ইমোশন। রবীন্দ্রনাথ ইজ 100% মায়াবাদের উপরে করছে, সেখানে সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব কতটা র্যাশনাল থিঙ্কিং প্রসেস, কতটা মায়াবাদকে প্রমোট করছে, বা শঙ্করাচার্যের ক্ষেত্রে, ঋষি অরবিন্দের ক্ষেত্রে, মহাত্মা গান্ধীর ক্ষেত্রে, জওহরলাল নেহরুর ক্ষেত্রে, যেটা মায়াবাদ। কারণ এরা সবাই ইটস এ প্রোডাক্ট অফ হিন্দুইজম, দে বিলিভ। এখানে রবীন্দ্রনাথ হিন্দুইজমকে অনেক সময় রেফার করেছে, অনেক সময় সব ধর্ম নিয়ে কথা বলেছে, সেটা তার গ্রেটনেস হতে পারে। ফাইনালি হি বিলংস টু এ ফ্যামিলি হুইচ ইজ ব্রাহ্মীণ ফ্যামিলি, ভেরি মাচ হিন্দু ফ্যামিলি, লিভড ইন হিন্দুইজম। তো সেটা নিয়ে তো কোনো ডিনায়াল নেই।
সেই জন্য তার প্রেফারেন্সেস আছে, এরা সবাইকে যেটা বললাম। কিন্তু প্রফেশনাল লাইফে আমি বারবার বলছি, ইমোশনালি ইউ ক্যান বি 100% মায়াবাদ তোমার থাকতে পারে, কিন্তু প্রফেশনালি তুমি কতটা কি এক্সপ্রেস করছো তার উপর ডিপেন্ড করছে। দেখো, মায়া জিনিস নিয়ে তোমার ব্যক্তিগত সমাজের যেটা ডিসিশানস হয়, সেই ডিসিশানে মায়া ইম্পোজ করলে কিন্তু কোয়ালিটি আসে না কোনো জিনিসে। ইউ হ্যাভ টু পুট ভেরি ভেরি কাইন্ড অফ এ র্যাশনাল থট প্রসেস। যেমন কমিউনিজম নিয়ে আমার অনেকের অনেক কিছু কথা আছে। আজকে কমিউনিজমের বেসিক প্রিন্সিপাল মার্কস বলো, লেনিন বলো, যারা এখান থেকে অ্যাঙ্গেল বলো, তোমার যে শুরুয়াত যেখান থেকে হচ্ছে, ফিলোজফিক্যালি এদের যে ফিলোজফি আছে, কিন্তু এখানে মায়া জিনিসটা নেই। দে আর ভেরি র্যাশনাল থিঙ্কার। ডায়ালেকটিক্যাল থট প্রসেস সেগুলোতে আছে। ডায়ালেকটিক্যাল থট প্রসেস মার্কসিজমের মধ্যে অনেক আছে। কোশ্চেন করা, ক্রস কোশ্চেন করা, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে বারবার আছে। কিন্তু আজকালকার দিনে যেটা হচ্ছে যে বেসিক্যালি ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, যেটা কমিউনিজমে যারা এখন প্রমোটার, যারা আমি বলি, তারা মায়াবাদকে নিয়ে কত ডাইলুট করে নিয়েছে সেটা ভাবার নেই। যেখানে মূর্তি পূজা নেই, মূর্তি করা, রিলিজিয়ান, মেনি থিংস দে হ্যাভ ব্রট, they have diluted the basic fundamental things of communism is different kind of thing. That's why gradually it is eroding. It is going to be abolished philosophically. সেটা মানুষই তার করতে পারে সেই জিনিসটা। অনেক ক্ষেত্রে আমি এই কথাগুলো বলেছি। বন্ধুরা, আমার 31 মিনিট 27 সেকেন্ড হয়ে গেল। আমি এই মায়াবাদ নিয়ে পরে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে অ্যানালিসিস করবো, ইচ লিডারকে। ইট উইল বি মোর ইন্টারেস্টিং। এটা আমি জেনারেলি বললাম যে মায়াবাদ জিনিসটা কেমন, সো দ্যাট ইউ গেট এ সেন্স অফ মায়াবাদ হুইচ ইজ ডিরাইভ ফ্রম হিন্দুইজম। যেটা মায়াবাদের লক্ষ্মীর কথা বলছে, লক্ষ্মী সরস্বতীর কথা। হাউ মাচ রোল সরস্বতী ইজ প্লেয়িং ইন ইউর নলেজ, হাউ মাচ রোল লক্ষ্মী ইজ প্লেয়িং ফর ইউর মানি, অর ফর দ্যাট ম্যাটার Ganpati is playing role, that you can understand. Finally, bottom line, you have to work. No Lakshmi, no Saraswati is going to help you. If you don't study or don't work, money won't come automatically. Otherwise, you can have hundreds of goddess at your home without doing anything. Money will come. So money doesn't come like that, or knowledge that doesn't come like that. So you have to read all those things so that become more knowledgeable. তো বন্ধুরা, আমার কথা বলার উদ্দেশ্য, মায়া জিনিসটা খুব খারাপ। মায়ার সংসার। আজকাল অনেকেই জিজ্ঞেস করো, কেমন আছিস ভাই? এই মায়ার সংসারে বেঁচে আছি, মানে ওরও মধ্যে মায়া আছে, সে বলতে পারছে না, ঠিক আছে, মায়া নিয়ে আছে, তো তুমি ভালো থাকবে সেটা বলতে পারো, কিন্তু মায়ার সংসারে বেঁচে আছি কোনো মতে। তো মায়া যদি বিশ্বাস করো তুমি মায়াবাদ, তাহলে তো বলতে পারো আমি খুব ভালো আছি, হেসে বলতে পারো। সে নিয়ে ওর মধ্যেও কোশ্চেন মার্ক রেখে কথা বলার নেই। আমি এখনই ভিডিওটা শেষ করছি, 33 মিনিট 7 সেকেন্ড। তো ডোন্ট লিভ উইথ মায়া। মায়া ইজ নট এ গুড থিং। বি এ র্যাশনাল থিঙ্কার, বি এ ডায়ালেকটিক্যাল থিঙ্কার, বি এ ক্যাওস থিওরি নিয়ে, যারা, আমি ক্যাওস থিওরির উপরে কথা বলেছি, আর ইংলিশে দুটো ভিডিও আছে, দ্যাট থট প্রসেস বাংলাতেও বলেছি। এগেন, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই।